বয়ফ্রেন্ডকে কখনো মিথ্যা কথা বলে ধরা খাওয়া হয়েছে? হয়েছে। তো মাসে আপনার ইনকাম কত? সত্যিটা বলবেন। 1.5-2 লাখ টাকা। ফ্রেন্ডস উইথ বেনিফিটস নাকি ওয়ান নাইট স্ট্যান্ড? ফ্রেন্ড উইথ বেনিফিটস। প্রেম নাকি ওয়ান নাইট স্ট্যান্ড? প্রেম। সুন্দরী নায়িকা হিসেবে কি কি অ্যাডভান্টেজ নিয়েছেন? কোনো অ্যাডভান্টেজ নেইনি। আচ্ছা ধরেন আপনাকে সালমান খান একটা মুভির অফার করলো, সাকিব খানও করলো, আপনি কার কাজটা করবেন? হয়তো সালমান খান। বাংলাদেশে কোন হিরোকে আপনার সবচাইতে ভালো লাগে এবং কেন? শাকিব খান। কোন যোগ্যতায় আপনি নিজেকে সেলিব্রিটি মনে করেন? আমি এখনো নিজেকে সেলিব্রিটি মনে করি না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার সিক্রেট শো। আমি আছি অর্পিতা ইসলাম এবং আমাদের সাথে কে আছে জানেন? আমাদের সাথে আছে আপনাদের সবার পরিচিত এবং পছন্দের ব্যক্তি সাফা মারুয়া আপু। কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আপনি কাজ কি করছেন এখন? কাজ এখন করছি হচ্ছে যেহেতু সিনেমাতে এন্ট্রি করেছি, সবাই জানে দরদ সিনেমা দিয়েই আমার এন্ট্রি। সো এর আগে যেহেতু আমি ফ্যাশন মডেল ছিলাম, আচ্ছা মডেলিংও করতেন? ইয়েস। এখন করছেন না? এরও আগে হচ্ছে আমি কর্পোরেটে ছিলাম, জব করতাম। আল্লাহ, এত কিছু একসাথে মেইনটেইন কিভাবে করছেন? এখন হচ্ছে আমার জবটা আমি ছেড়ে দিয়েছি, জব করছি না। কজ হচ্ছে সিনেমাতে কাজ করার জন্য আমাকে হচ্ছে অনেক ধরনের লাইক অ্যাক্টিং, ড্যান্সিং এগুলো শিখতে হচ্ছে। সো এগুলো একটা টাইমের ব্যাপার বা ফিটনেস মেইনটেইন সবকিছু মিলিয়ে। সো এখানে এখন টাইমটা বেশি দেওয়া হচ্ছে, যেহেতু সামনে আরো কাজ করার, ভালো কাজ করার ইচ্ছা আছে। ভালো কাজ করতে হলে নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে। সো এই জায়গা থেকে জবটা এখন করা হচ্ছে না, বাট হচ্ছে আমি ফ্যাশন মডেল হিসেবে এখনো আছি, মডেলিংটা করছি, টিভিসির কাজ করছি রেগুলার। আপনার আজকের এই সাফল্যের পেছনে সবচাইতে বড় সিক্রেট কি যা এখন কেউ জানে না? আমার এই সাফল্যের পিছনে সবচাইতে বড় সিক্রেট হচ্ছে, সবচাইতে আগে বলবো যে থ্যাংক আল্লাহ। আল্লাহর রহমতে আমি এইটুকু আসতে পেরেছি। যদি ম্যাক্সিমাম অবশ্যই হচ্ছে এই সাকসেসের পিছনে অনেক মানুষের হেল্প আছে, যারা আমাকে হেল্প করেছে স্টেপ বাই স্টেপ। দেখা যায় এক একটা সিচুয়েশনে এক এক মানুষ আমাকে হেল্প করেছে বা সাপোর্ট করেছে, মেন্টালিও সাপোর্ট করেছে অনেকে। সো ওইটা তো আছেই, ওইটা বলতে গেলে অনেক সেক্টর অনেক মানুষ আছে। যেমন কাজের ক্ষেত্রে কি কি কুপ্রস্তাব পেয়েছেন? আচ্ছা, কুপ্রস্তাব। ওকে, কুপ্রস্তাব হচ্ছে এটা একটা মডেলের ক্ষেত্রে, আমার মনে হয় এটা সব মডেলের ক্ষেত্রেই। কজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে তো আমরা অনেকের সাথে এইরকম ব্যাপার নিয়ে কথা বলি বা জানতে চাই বা শেয়ার করি যখন আমরা কারোর সাথে ক্লোজ হই। সো ওই জায়গা থেকে যদি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, বেশি এক্সপিরিয়েন্স না বাট যতটুকুই আছে ওই জায়গা থেকে যদি বলি, সো এটা আসলে সবার ক্যারিয়ারের একটা স্টার্টিংয়েই ফেস করতে হয়। আচ্ছা, মানে এই যে আপনি যেটা একটা ফেস ভ্যালু চলে আসার পর আর এগুলো সো ওই জায়গাটা হচ্ছে ক্যারিয়ারের স্টার্টিং এ যখন আমরা একদম নিউ থাকি, আমাদের কোনো নলেজ থাকে না বা হচ্ছে একটা ক্লায়েন্ট ডিল বা এখন আর কেউ আপনাদের খারাপ কিছু বলে না। একটা টাইমে যখন আমরা নিজেরা নিজেদেরকে ওইভাবে মেইনটেইন করে স্ট্রিক্টলি বা অ্যাজ এ প্রফেশনের জায়গা থেকে, যে আমি যেহেতু আমি জব করে আসছি, সো আমি আমার জবটাতে যেভাবে মেনটেন করতাম যে আমার একটা অফিস, আমার একটা টার্গেট বা এটা আমার একটা জব, এখান থেকে আমি মান্থলি একটা স্যালারি নিচ্ছি, সো আমাকে ওরকম এফোর্ট দিতে হবে। সো আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে এসে এটা আমার একটা জব হিসেবেই নিয়েছি। সো এটাও আমার একটা কাইন্ড অফ জব, যে আমি কাজ করছি, ভালো কাজ করছি, মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, অডিয়েন্স আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, ওই কাজের আমার একটা পারিশ্রমিক নিচ্ছি। সো ওই জায়গা থেকে আমি প্রথম দিক থেকে অনেকে গিভ অ্যান্ড টেকের অফার করতে, এখন করছেন না? এখন কেউ করছে না, অনেক বড় প্রজেক্টে করে না। না, এখনো আমি ওরকম কোনো অফার পাইনি। এটা হচ্ছে একদম অনেস্টলি বলছি, এখন সবাই আপনার কাজ দেখেই খুশি। এগুলো হয়তো এটাও আমি বলবো যে এটা একটা ডিফারেন্ট। কজ হচ্ছে আপনি যখন নিজেকে এমন ভাবে গড়ে তুলবেন বা প্রেজেন্ট করবেন, তো মানুষ কিন্তু আপনাকে ওইভাবেই পিক করবে। অন্যান্য নায়িকারাও তো অনেক ভালো কাজ করছে, তো তাদের রেখে কেন আপনাকেই কাজ দিবে এত ভালো ভালো? নায়িকা আসলে অন্যান্য নায়িকারাও কাজ করছে, একটা নায়িকা বা দুইটা নায়িকা দিয়েও তো ইন্ডাস্ট্রি চলে না, অনেক নায়িকা লাগবে। যত আমাদের বাংলাদেশের বাইরে যে আরো ইন্ডাস্ট্রিগুলো আছে, ওখানে কিন্তু অনেক নায়িকা, অনেক নায়ক। সো এই জন্যই কিন্তু ওদের ইন্ডাস্ট্রি এত বড়। সো আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু ওই হিসেবে অনেক কম নায়ক নায়িকা, সিলেক্টিভ। সো আমাদের কিন্তু ডে বাই ডে যত আমাদের ভালো কাজ দেখাবে আর্টিস্টরা, আমাদের ইন্ডাস্ট্রিও কিন্তু ডে বাই ডে বড় হবে। আচ্ছা, কোথা থেকে আপনার এই কাজের মিডিয়া জগতের কাজের সূত্রপাত হয়েছে? কোথা থেকে? আর তারপর কর্পোরেট জব ছেড়ে কেন এই পথে? কর্পোরেট জবেই আমি ফার্স্টে ছিলাম। সো এখান থেকে যে আমার কলিগরা ছিল, ওখানে কিছু ফটোগ্রাফার কলিগ ছিল,
সো তারা হচ্ছে আমার ফেস দেখে সবসময় বলতো যে তোমার মডেলিং করা দরকার বা তুমি করতে পারো, এরকম বলতো। সো ওই জায়গা থেকে আসলেও আমি ইন্সপায়ার্ড হয়ে হচ্ছে ফার্স্টে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করি, শ্যুট করি, ফটোশ্যুট করি। ওই জায়গা থেকেই হচ্ছে আমার এন্ট্রি মিডিয়া জগতে। আর এরপর যখন মানে আস্তে আস্তে হচ্ছে আমি কাজ করছি আর আমি দেখতেছি যে আমি জবের থেকে মনে হচ্ছে এই কাজটা আমি বেশি এনজয় করতেছি। আচ্ছা, ফ্যামিলি সাপোর্ট কিভাবে? ফ্যামিলি সাপোর্ট হচ্ছে স্টার্টিং এ ছিল না, যেহেতু আমি হচ্ছে পুরান ঢাকা থেকে বিলং করি। ফ্যামিলি অনেক কনজারভেটিভ ছিল, বাট যখন হচ্ছে কাজ করছি আশেপাশের মানুষ দেখছে ভালো কাজ করছি, অ্যাপ্রিসিয়েট করছে। আর যেহেতু আমি এনজয় করছি এই কাজটা, এটা অনেক ইম্পর্টেন্ট লাইফে যে আমি কি করব এটা আমি এনজয় করি কিনা। কজ আসলে কাজ করে যাচ্ছি কিন্তু আমার মন থেকে করতেছি না, বা এটা আমার দ্বারা হচ্ছে না, আমি জোর করে করতেছি। বাট এই জায়গাটা হচ্ছে আমার খুব ভালোবাসার একটা সফট কর্নারের জায়গা, যে এই কাজটা যখন আমি করি ট্রাই করি যে এটা আমার বেস্ট কাজ হইতে হবে, বা এটাতে আমি যতটুকু পারি নিজের বেস্ট দেওয়ার ট্রাই করি। তো ওই জায়গা থেকে এই জন্যই এখন পর্যন্ত মানে এখানে আসতে পেরেছি। একটু আগে যে আপনি কোশ্চেন করেছিলেন যে আপনার সাকসেসের মানে সবচাইতে বেশি দায়ভার কার উপর যায়, তো এটা আমি টোটালি বলবো যে আল্লাহর পর হচ্ছে আমার নিজের। কজ আমি আমার নিজের মানে নিজেকে নিজে এমনভাবে মোটিভ করেছি বা এমনভাবে গড়ে তুলেছি আস্তে আস্তে ডে বাই ডে, আরো করছি। ওই জন্য আমি নিজের কারণে স্ট্রাগল অনেক করতে হয়েছে ডেফিনেটলি কাজের জন্য। হ্যাঁ, অবশ্যই করতে হয়েছে। আচ্ছা, একটা বলেন। স্ট্রাগল মিন আমি যদি ছোট করে বলি যে আমি যখন জবে ছিলাম তখন হচ্ছে আমি হুট করে জব ছেড়ে দিয়ে ইন্ডাস্ট্রিতেও এন্ট্রি করতে পারবো না, কজ আমি একদম নিউ কামার। হ্যাঁ হ্যাঁ। সো ওই জায়গা আবার হচ্ছে আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট। সো ওই জায়গা থেকে হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে কাজও করতে চাই, আবার হচ্ছে জবও থাকতে হবে। সো ওই টাইমে যে আমার একটা মেইনটেইন ছিল যে আমি জব করছি পাশাপাশিতে, হ্যাঁ, তারপর শুটও করতেছি। সো এই টাইমে অনেক স্ট্রাগল করতে হয়েছে আমার। এটা না অনেকেই মানে এই জিনিসটা ফেস করতে হয়। এটা অনেকে যে মানে আমি জব ছেড়ে আসতেছি বা আমি পড়াশোনা মেইনটেইন করতেছি, আবার মিডিয়াটা স্টুডেন্টরা হলে স্টুডেন্টরা খুব আমাকে এটা খুব করতে হচ্ছে। আচ্ছা, আপনার জীবনের প্রথম প্রেম কত বছর বয়সে ছিল এবং নামটা যদি বলতেন? সত্যিটা বলবেন, আছে মনে? প্রথম মনে আছে, প্রথমটা অনেক অল্প বয়স ছিল, তখন ক্লাস 9-10 ছিল, বাট নামটা বলতে যাচ্ছি না। না বলেন না, তার মানে মনে নেই। প্রথম ভালোবাসার নাম মানে মনে রাখতেই হয় না। আসলে ওইটা আমি ভালোবাসার এখন এই সিচুয়েশনে এসে আমার মনে হয় না যে ওটা ভালোবাসা ছিল, কজ ওই টাইমে এত ছোট ছিলাম যে মনে হতো যে যে একটু বেশি টাইম দিচ্ছে, হ্যাঁ একটু টাইম দিচ্ছে, একটু কেয়ার করতেছি, একটু যার সাথে ঘোরাফেরা করতেছি, সেই মনে হয় ভালোবাসার মানুষ। অ্যাকচুয়ালি নট। ভালোবাসাটা হচ্ছে অনেক ডিফারেন্ট একটা ওয়ার্ড, সবাই ভালোবাসার মানুষ হতে পারে না। সো এটা আমি ভালোবাসার মানুষ। কত বছর বয়সে ছিল সেটা? বললাম না, ক্লাস 9-10-এ। ও মা, খুব আর্লি ছিল। আচ্ছা, ভালো। কত দিনের ছিল? 1.5 year। মা, অনেক দিন। এত ছোট বয়সে এত দিন রিলেশনে স্টে করা, আল্লাহ। আচ্ছা, ছ্যাঁকা খেয়েছেন কয়টা? ছ্যাঁকা খেয়েছি। কয়টা? ছ্যাঁকা খেয়েছি বলতে হচ্ছে মানে ম্যাচুরিড হওয়ার পর যখন একটা রিলেশন মানে ফিল করতে পেরেছি যে না এখন হচ্ছে আমি এত সুন্দরী, তারপরে কেন হলো? হ্যাঁ, তো ওই জায়গা থেকে তখন হচ্ছে ছ্যাঁকা না, অ্যাকচুয়ালি আসলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং দুজনের ম্যাচ হচ্ছিল না। একটা মানে সার্টেন টাইমে গিয়ে মনে হচ্ছিল যে হয়তো আমরা আর কন্টিনিউ করতে পারবো না, এটা হচ্ছে দুইজনের উপর প্রভাব পড়ছে, বা ফ্যামিলি বা হচ্ছে ক্যারিয়ার। সো তখন হচ্ছে সে কি এখন চায় না ব্যাক করতে? আসলে হচ্ছে মানে আমরা যে যার মতো সেটেল হয়ে গিয়েছে। আমি আমার ক্যারিয়ারে অনেক ফোকাস। কন্ট্যাক্ট আছে? কন্ট্যাক্ট নাই, বাট এমন না যে হচ্ছে মানে আমি তাকে নিয়ে কিছু বলবো খারাপ বা সে আমাকে নিয়ে বলবে। আমি যদি তার কাজ দেখি কখনো, বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে, নট মিডিয়াতে না, ইন কেস যদি কখনো কোথাও দেখা হয়ে যায়, আমি খুব মানে স্মাইল করে কথা বলবো। কজ আসলে যেটা হয়ে গিয়েছে হয়ে গেছে, এখন হচ্ছে টোটালি আমার ফোকাস। আপনি ছ্যাঁকা দিয়েছেন কয়টা? আমি দেইনি। আল্লাহ, এটা হতেই পারে না, কেউ বিশ্বাস করবে না। আপনারা কেউ করবেন বলেন তো এই কথা? বিশ্বাস আসলেই দেই নাই। আচ্ছা, যদি দিয়ে থাকি কেউ কমেন্ট করে জানিয়ে দেয়। হ্যাঁ, ডেফিনেটলি জানাবে। জীবনে সবচাইতে বেশি মিথ্যা কথা কাকে বলেছেন? জীবনে সবচাইতে বেশি মিথ্যা কথা কাকে বলেছি? মিথ্যা কথা আসলেও মিথ্যা কথা মিন হচ্ছে যে ছোটখাটো মিথ্যা কথা আছে না, যে এখানে যাচ্ছি এটা না বলে অন্য জায়গায় গিয়েছি বা এটা করছি। সো এগুলো আসলে আমার বয়ফ্রেন্ডকে কখনো মিথ্যা কথা বলে ধরা খাওয়া হয়েছে? হয়েছে। তখন কি করছে সে? তখন কি একটু মানে রাগ করতো, রাগ ভাঙাতেন? হ্যাঁ। আচ্ছা, এটা তো বোথ সাইড থেকেই হয়েছে। ওকে,
কোন যোগ্যতায় আপনি নিজেকে সেলিব্রিটি মনে করেন? আমি এখনো নিজেকে সেলিব্রিটি মনে করি না। কি মনে করেন? আমি জাস্ট এন্ট্রি করেছি, একটা সেলিব্রিটি ট্যাগ বা একটা সেলিব্রিটি মিনটা হচ্ছে আমার কাছে অনেক ভ্যালুয়েবল। কজ হচ্ছে একটা সেলিব্রিটি মানে আমি ভাবছি যে আমি সেলিব্রিটি, আর আমি আসলেই সেলিব্রিটি এটা হচ্ছে না। অডিয়েন্স আমাকে যেদিন বলবে যে আমি সেলিব্রিটি হয়েছি, আমি কাজ করেছি, তাদের আমার কাজগুলো তাদের ভালো লেগেছে, তারা আমাকে ওই উঁচু অবস্থানটা দিয়েছে, সেই দিন থেকে আমি ফিল করবো যে হ্যাঁ আমি সেলিব্রিটি। এখন ভাবছেন না? এখনো না, এখন তো জাস্ট এন্ট্রি। আচ্ছা আচ্ছা, ছোটবেলার কিছু সিক্রেট বলেন, লাইক বাবার পকেট থেকে টাকা মারা হয়েছে কিংবা অন্য কিছু? বাবার পকেট থেকে হয় নাই, বাট হচ্ছে দাদি, আমার যে গ্র্যান্ড মাদার ছিল, আমি তাকে মা ডাকতাম। সো আমি একদম ছোটবেলা থেকে তার সাথে অনেক বেশি ক্লোজ ছিলাম, আমার বাবা মায়ের চাইতে বেশি। সো তার কাছ থেকে মাঝে মাঝে নেওয়া হয়েছে। তো মাসে আপনার ইনকাম কত, সত্যিটা বলবেন? বেশি একটা না, কজ আমি হচ্ছে খুব কম কাজ করি। আগে কাজ করতাম, করছেন তো, মডেলিং করছেন, সিনেমা করার আগে হচ্ছে আমি খুব রেগুলার, যে সিনেমা করার আগে আমি যখন ফ্যাশন মডেল ছিলাম তখন আমি রেগুলার কাজ করতাম, মানে ডেইলি শুট থাকলে ডেইলি করতাম, এরকম একটা ই ছিল। আর তখন যেহেতু আমি একদম ফ্রেশার, তো আমাকে সবাই একটু পিক করতো। আর এখন যখন আমি সিনেমা করার পর থেকে আমি একটু কাজের ক্ষেত্রে একটু চুজি হয়েছি, হ্যাঁ একটু সিলেক্টিভ কাজ করছি, বা বাজেট ফ্রেন্ডলি, একটা বাজেটেরও ইস্যুস থাকে অনেক কাজে। সো এই সব কিছু মিলিয়ে একটু কাজটা কম করা হচ্ছে। আচ্ছা, তো একটা ডিজিট বলে দেন, আপনার অডিয়েন্স জানতে চাইতো। 1.5-2 লাখ টাকা। বাহ, অনেক মিনিমাম। একটা মেয়ের খরচও তো অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি অনেক আছে। সাবধানে যাবেন বাসায়। আচ্ছা, বাংলাদেশে কোন হিরোকে আপনার সবচাইতে ভালো লাগে এবং কেন? শাকিব খান। ইজি কোশ্চেন। শাকিব খান কেন ভালো লাগে? কেন ভালো লাগে অনেক রিজন আছে, বাট হচ্ছে আমি যদি হিরো বলেছেন, সো আমি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সো আমি আর্টিস্ট হিসেবে যদি তাকে দেখি বা তার সাথে আমার একটা কাজ হয়েছে, ওই জায়গা থেকেও যদি বলি, কাজ না হলে হয়তো এত কনফিডেন্টলি বলতে পারতাম না, ট্রাস্ট মি। কজ আমরা স্ক্রিনে একটা মানুষকে দেখছি, বাট আমরা তার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু বলছি, ভাবছি, ওগুলো কিন্তু ডিফারেন্ট। বাট যেহেতু তার সাথে আমার একটা কাজ হয়েছে, সো ওই জায়গা থেকে আমি বলবো। কি হয়েছিল কাজ? দরদ, যে আমার দরদ সিনেমাটা হয়েছিল, শাকিব ভাইয়ের দরদ সিনেমায় আমার একটা ক্যারেক্টার ছিল। আচ্ছা, সো এই কাজ হওয়ার পর আমি বলবো যে আমার তাকে ভালো লাগার পিছনে প্রথম কারণ হচ্ছে সে অনেক বেশি প্রফেশনাল, অনেক অনেক বেশি প্রফেশনাল, অনেক গুড লুকিং। ওকে, সো একটা হিরোর মধ্যে যে কোয়ালিটিগুলো থাকা দরকার, সো তার মধ্যে উনি সবকিছু আছে। যদি সে আপনাকে একটা রোমান্টিক সিনের জন্য অফার করে, আপনি কি করবেন? ডেফিনেটলি। উইদাউট পেমেন্ট? না, পেমেন্ট তো চাইবো, যেহেতু আমি এটা আমার কাজ, এটা আমার প্রফেশন। এটা এমন না যে আমি শখের বসে করছি। এখন কিন্তু মিডিয়াতে কাজ করাটা হচ্ছে আমার প্রফেশন, আমার জব হয়ে গিয়েছে। সো আমি যখন পরিশ্রম দিব, আমি ওইটার পারিশ্রমিকটাও চাইবো। আর হিরোইনদের মধ্যে কাকে বেশি পছন্দ? অনেকেই পছন্দ আছে, বাট ওই যে শাকিব ভাই যেমন সুপারস্টার বা হিরো হিসেবে তার নামটা আমি ঠাস করে বলে দিলাম, বাট হিরোইনদের মধ্যে ওরকম এখন আমি কারো নাম আসলে বলতে পারছি না, বাট অনেকেই আমার ভালো লাগে। আচ্ছা, পরিমণিকে ভালো লাগে? হ্যাঁ, পরিমণি আপু অনেক সুইট। আচ্ছা, আর অপু বিশ্বাস আপু অনেক সুইট। অপু বিশ্বাস আপু অনেক সুইট, তারা অনেক সিনিয়র, তাদের কাছ থেকে। এদের মধ্যে একজনের নাম যদি পিক করতে বলা হয়, তাহলে আপনি কার নাম পিক করবেন? না, ওরকম করে আসলে আমি কারো নাম এখনো পিক করতে পারবো না। আমার এক্সপিরিয়েন্সের পর আরো যখন আমি তাদেরকে পার্সোনালি চিনি না, তাদের সাথে আমার কাজ হয় নাই, সো আমি চাইলেই কাউকে মানে আবেগী দিয়ে পিক করতে পারবো না। যখন কাজ হবে, মিশবো, চিনবো, তখন হয়তো পিক করতে পারবো। ওকে, কাকে হিরো হিসেবে পেতে চান, সাকিব খান নাকি সালমান খান? এখন আপাতত যেহেতু বাংলাদেশেই আছি, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সো অবশ্যই শাকিব খানকেই পেতে চাই। সালমান খানকে চান না? সালমান খানকে অবশ্যই চাই, কিন্তু যেহেতু আমি আর্টিস্ট হিসেবে বলছি, কাজের জায়গা থেকে বলছি, বাংলাদেশের ইন্ডাস্ট্রির জায়গা থেকে বলছি, তো আমার জন্য এখন আচ্ছা, ধরেন আপনাকে সালমান খান একটা মুভির অফার করলো, সাকিব খানও করলো, আপনি কার কাজটা করবেন? হয়তো সালমান খান। সাকিব খান না, তখন আর দেশ দেখা হবে না। না না না, ওরকম কিছু নাকি একবার করেছি তো সাকিব খানের সাথে? আর করেছি এরকম না, যেহেতু আমি বাংলাদেশের ইন্ডাস্ট্রিরই আছি, সো আজকে না হয় কিছুদিন পর হলেও যখন আমি আমার ভালো কাজ দেখবে। আর সাকিব ভাইয়াও তো নায়িকার ব্যাপারে অনেক চুজি,
সো সেও কিন্তু চুজ করে করেই এখন নায়িকাদের সাথে কাজ করে, আর ম্যাক্সিমাম হচ্ছে সে সিনিয়র বলিউডের নায়িকাদের সাথে বেশি কাজ করতে পছন্দ করে। সো আমাকে ওরকম আগে ফার্স্টে নিজেকে ওরকম ভাবে তার সামনে প্রেজেন্ট করতে হবে। আপনি তো বলেছিলেন যে আপনি দরদ মুভিতে হ্যাঁ একটা ক্যারেক্টার ছিল, একটা গান বলেন, আমরা একটু শুনতে চাই। গান? হ্যাঁ প্লিজ, আপনার মুভি ভাই, গান প্লিজ। গান তো গাইতে পারি না, একটু শোনাবেন, আপনার অডিয়েন্স শুনতে চায় আপনার ওই মুভিরই যদি কোনো। আচ্ছা এটা লাস্টে শোনাবো না, এটা থাক, এখন শুনি না, লাস্টে শোনাবো। আচ্ছা আমি কিন্তু শুনবো না, শুনে যাব না। আচ্ছা মিডিয়া অনেক সিক্রেট ব্যাপার থাকে, একটা সিক্রেট ব্যাপার বলেন। মিডিয়াতে এন্ট্রি করার আগে মানে আমারও মিডিয়া নিয়ে অনেক ধারণা ছিল, ভালো ধারণাও ছিল, খারাপও ছিল। বাট যখন আমি এন্ট্রি করেছি আর ফেস করছি, বাট হচ্ছে এখনো আমাদের দেশে অনেকেই আছে যে এই মিডিয়ার এন্টারটেইন সাইডটাকে হচ্ছে অন্যভাবে দেখে, অন্য চোখে দেখে, ভাবে যে মিডিয়াতে কাজ করা মানে হচ্ছে খুব সেজে গুজে আছি, হাসি ঠাট্টা করছি, শুটিং করতেছি, অনেক ইজি, ঠিক আছে, খুব অনেক বেশি টাকা পাচ্ছি। আসলে টাকা পাচ্ছি, বাট এমন না যে আমার মানে কাজ ছাড়া অনেক বেশি পাচ্ছি, যতটুকু কাজ করছি পারিশ্রমিক হিসেবে, কজ আমরা তো ডেইলি শুটিংয়ে যাই না, প্রতি মাসে তো আমাদের মুভির সিনেমা থাকে না, সো আমাদের কাজ তো লিমিটেড। সো ওই জায়গা থেকে আমাদের রেমুনারেশনটাও তো লাগবে, কজ আলটিমেটলি এটা তো আমাদের জব। সো ওই জায়গা থেকে আমি ওইটা আর কি বলতে চাই যে এটাও হচ্ছে ঠিক তেমনটাই কঠিন, যেহেতু আমি কর্পোরেট থেকে আসছি, ওই জায়গা থেকে বলছি যে ওইখানে যেমন আমি জব করতাম, কোনো একটা বড় কাজের আগে নার্ভাস হইতাম, বা আমাকে একটা টার্গেট ফিল আপ করতে হইতো। সো এই জায়গাটাও না সেম, যে কোনো একটা শ্যুটের আগে যখন আমার একটা বড় শ্যুট থাকে, তো তখন আমি অনেক নার্ভাস হয়ে যাই, বা অনেক প্ল্যানিং করি, বা নিজেকে হচ্ছে আমি বেটার করার, দেখা যায় আমি মিররে হচ্ছে এক্সপ্রেশন প্র্যাকটিস করতেছি, এটা নিয়ে খুব ব্যস্ত আছি, কি পড়বো কি করব, বা অন সেটে হচ্ছে অনেক পরিশ্রম করতে হচ্ছে, সামটাইমস হচ্ছে আমরা অনেক রোদে কাজ করতেছি, অনেক বৃষ্টি ঝড় তুফান ওয়েদার, এমনও কাজ আছে যেটা আমরা কখনো করি নাই, ওগুলোও করছি। দেশের বাইরে যাওয়া হয়েছে কখনো? হ্যাঁ দেশের বাইরে যাওয়া হয়েছে, ওই যে আমার সিনেমার কাজটাই হচ্ছে আমাদের দেশের বাইরে হয়েছে। আচ্ছা কোথায়? বানারসে। বেনারসে। আর কোথাও যাওয়া হয়নি? আর যাওয়া হয়েছে। কোথায় কোথায়? ইন্ডিয়াতেই বেশি যাওয়া হয়েছে, কজ এর আগে আমার ফটোশুটের কারণেই হচ্ছে দিল্লিতে যাওয়া হয়েছিল। আচ্ছা কার সাথে গিয়েছিলেন? টিমের সাথে। আচ্ছা আরো মডেল ছিল আমাদের সাথে, সো টিমের সাথে। সুন্দরী নায়িকা হিসেবে কি কি অ্যাডভান্টেজ নিয়েছেন? না কোনো অ্যাডভান্টেজ নেই এখন পর্যন্ত না? না ট্রাস্ট মি নেই। প্রেম নাকি ওয়ান নাইট স্ট্যান্ড? প্রেম। ওকে প্রেম কেন? প্রেম তো মানে যেহেতু ছোট্ট একটা জীবন, কতদিন বেঁচে থাকি সেটার কোনো নিশ্চয়তা নেই, সো যতদিন বেঁচে থাকবো ততদিন ভালোভাবে বেঁচে থাকতে চাই। আর প্রেম অবশ্যই সঠিক মানুষের সাথে, প্রেম মানে হচ্ছে যারটার সাথে প্রেম করলে হবে না। করছেন এখন? এটা একটু সিক্রেট বলেন না, অনেকে জানতে চায়। করছি। আচ্ছা কতদিন এসে? বেশি একটা না। আচ্ছা প্রেম করছি বলতে কি মানুষের সাথে প্রেমের যে স্টার্টিংটা থাকে, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা ধরেন ওই টাইমটাই চলছে। আচ্ছা ফ্রেন্ডস উইথ বেনিফিটস নাকি ওয়ান নাইট স্ট্যান্ড? ফ্রেন্ড উইথ বেনিফিটস। কিউট নাকি হট? কিউট। হট না কেন? আপনি তো দেখতে অনেক হট। এটা আপনার কমপ্লিমেন্ট, বাট অনেকেই বলে কিউট। কোন জেলার ছেলে সবচেয়ে ভালো লাগে? পুরান ঢাকা। পুরান ঢাকায় কেন? পুরান ঢাকা, আমি পুরান ঢাকার মানুষ, তাই অন্য কোনো জেলার ছেলে ভালো লাগে না? না ভালো লাগে না এরকম কথা না, কিন্তু পুরান ঢাকার মানুষ আমার হয়তো আমার যে পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং বা আমি যেমন মানুষ লাইক করি, সো এটা পুরান ঢাকাতেই আছে, সো এই জায়গা থেকে পুরান ঢাকা ছেড়ে। প্রেম করার ক্ষেত্রে কি এটাই চুজ করবেন এরকম কিছু? 90%। আচ্ছা রেগে গেলে কি করেন? রেগে গেলে হচ্ছে এখন আমি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছি, বলে না যে অল্প বয়সে একটু বেশি। আগে কি ছিলাম, আগের মতো ক্রেজি নাই, আগে একটু উল্টাপাল্টা করতাম, উল্টাপাল্টা মিন হচ্ছে একটু চিল্লাচাল্লি বেশি করতাম, ভাঙচুর করতাম। এখন করেন না? বাট এখন আসলেও সাইলেন্ট হয়ে যাই। ডেটে যাওয়ার অফার পেলে কার সাথে যাবেন? ডেটে যাওয়ার অফার পেলে অ্যাকচুয়ালি তার সাথেই যাব যার সাথে হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং মিলবে, এমন না যে এই মানুষ তো র্যান্ডম ডেটও করে। ওই যে ওইটাই বললাম, র্যান্ডম ডেটের ক্ষেত্রেই বললাম যে আমি এমন না যে আমি একটা আননোন পার্সনের সাথে প্রথম কথাই ডেটে চলে যাব, একটা নাম তার সাথে পরিচয় হবে, আন্ডারস্ট্যান্ডিং মিলবে, যে দেখবো যে না তার সাথে ডেট করলে হয়তো আমাদের একটা বন্ডিংস আছে, তখন যাব। এই মুহূর্তে কত টাকার মালিক? নিজেও জানি না, হয়তো এই যে বাসা টাসার একটু সম্পত্তি যা পাই, বাট নিজের আসলে ওরকম সেভিংস এখনো স্টার্টিং করি হয় না, সব মেকআপের পেছনে যায়, মানে নিজেকে সুন্দর করে। মেকআপে 1 টাকাও খরচ করি না, ট্রাস্ট মি। মেকআপে হচ্ছে 1 টাকাও খরচ করি না, এটা বললাম কজ আমি মেকআপ খুব কম ইউজ করি, আমার পার্সোনালি ওরকম মেকআপ
কোন জিনিস বোরিং লাগে? বোরিং লাগে যখন বাসায় কাজ থাকে না, আছে না যে কোনো একটা। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে কি দেখলে বোর লাগে? সোশ্যাল মিডিয়াতে বোর লাগে হচ্ছে যখন ওই যে আমি সোশ্যাল মিডিয়ার ঝগড়াঝাটি আজব আজব ভিডিও। লাস্ট কিছু ঝগড়া দেখেছিলেন? দেখতে তো চাই না, চলে আসে, হ্যাঁ। যত ইগনোর করি। কি মনে হয় এদের? আমার কাছে এগুলো একদম ডিসগাস্টিং লাগে, আমি এগুলো পছন্দ করি। আচ্ছা, কয়টা এক্স ছিল? এই বেশি না, 2-4টা। 2-4টা? বেশি না? না। আচ্ছা, কেউ 1 কোটি টাকা দিয়ে বললো আপনার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেন, তখন কি করবেন? না, ছাড়বেন না? 1 কোটি টাকা লাগবে? বয়ফ্রেন্ডকে তো আসলে টাকার বিনিময়ে ছাড়া যাবে না, কারণ তার সাথে বয়ফ্রেন্ড মিন হচ্ছে আমার কাছে যে আমি অবশ্য প্ল্যানিং করি তার সাথে রিলেশনশিপে যাবো, যে তার সাথে আমার ফিউচার হবে। সো আমি আমার হোল ফিউচারটা 1 কোটি টাকায় তো মানে বেচে দিতে পারবো না। কিউট আর রোমান্টিক? রোমান্টিক। কার সাথে রোমান্টিক ডেটে যেতে চান? অবশ্যই যে আমার বয়ফ্রেন্ড হবে তার সাথেই যেতে চাইবো। আচ্ছা, ইমরান হাশমিনের সাথে যদি কোনো কিসিং সিন কিংবা হচ্ছে কি অ্যাডো সিন দেওয়া হয় তাহলে কি করবেন? যেহেতু আমি আর্টিস্টের জায়গা থেকে বলছি, সো আর্টিস্টের জায়গা থেকে কিন্তু হচ্ছে ইমরান হাশমিরও যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, সে কিন্তু টোটালি ডিফারেন্ট। তার স্ক্রিন থেকে সে অফ স্ক্রিনে একদম ডিফারেন্ট একটা পার্সন। তাও কিন্তু সে ওই ক্যারেক্টারটা প্লে করছে, কজ সে ক্যারেক্টারটা করতে পারে, তাকে স্ক্রিনে এটা যায়। আপনাকে বললে আপনিও করবেন? তো আমি আমার জব হিসেবে আমি করবেন। যদি আমাকে পার্সোনালি কোনো ইচ্ছা নেই যে না হ্যাঁ আমি করতে চাই এরকম কিছু? না, করতে চাই এরকম কিছু নাই। যদি আমার কাস্টিং হয়, ডিরেক্টর আমাকে পিক করে বা আমার গল্পের সাথে যদি যায়, সো আমি তখন করব। আচ্ছা, এবার আমরা একটা খেলা খেলবো যেখানে কিছু মিডিয়ার ব্যক্তিদের নাম থাকবে, যার নাম উঠবে তার ব্যাপার 2টি ভালো দিক বলবেন আর কয়েকটা খারাপ দিক বলবেন। দেখা যাক কার নাম ওঠে। গড হেল্প মি। হিরো আলম। ওকে, শুনি। ভালো দিক হচ্ছে আমি অ্যাজ এ অডিয়েন্স হিসেবেই এখন বলতে পারবো, যেহেতু আমি পার্সোনালি তাকে চিনি না বা কাজের সাইডেও কখনো তার কোনো কাজ দেখেননি কখনো? তার কাজ তো কখনো দেখি নাই, বাট ওই যে স্ক্রলিং করার সময় যে ভিডিওস আসে বা বাইট টাইট দেয় তখন হয়তো দেখা হয়েছে, বাট ওরকম কাজ দেখা হয় নাই কখনো। কিন্তু ওই জায়গা থেকে বলবো, যতটুকু দেখেছি ওই জায়গা থেকে বলবো, মনে হয় আমার যেটা মনে হয় যে সে হয়তো মানুষের জন্য করতে পছন্দ করে। আছে না যে মানুষ মানে একটা মানুষ যখন একটু আর্ন করে বা একটা পর্যায়ে চলে যায়, তখন হচ্ছে সে তার যে পূর্বের মানুষগুলো বা তার থেকে একটু লো ক্লাসের যে মানুষগুলো তাদেরকে ইগনোর করে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় সে এটা করে না। আচ্ছা, আর খারাপ দিক আসলে বলার তো শেষ নাই। আমার কাছে হয়তো খারাপ লাগে মানুষের কাছে এই যে মানে এসব জাতা কাজ করে আমাদের যে ইন্ডাস্ট্রি, কজ মানে তাদের এত ভিউয়ার্স, তাদের এত ফলোয়ার্স, কিন্তু মানে আসলেও কেন, মানে উল্টাপাল্টা কিছু করতে পারলেই ভাইরাল আজকাল, এটাই হচ্ছে। আমি কোশ্চেন করতে চাই ভাই, কেন মানে কেন অডিয়েন্স তাদের? আচ্ছা, তারা কি করে খাবে? এটাই তো করার মতো অনেক কাজ আছে। কাজ আল্লাহ তাআলা সবার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি দিয়েই পাঠিয়েছে, কজ আমাদের ওদের কোয়ালিটি ওইটাই, উল্টাপাল্টা কাজ করে ইনকাম করা। এটা তো নিজেরা করেছে, আর এটা হচ্ছে ইজি, কজ এটা করাটা কিন্তু অনেক ইজি। আপনি যখন একটা হার্ড ওয়ার্কিং করে স্টেপ বাই স্টেপ যাবেন, সাকসেসটা তখন আপনার অনেক দূর মনে হবে। বাট আপনি যখন এই যে আজকে রাতের বেলা একটা উল্টাপাল্টা ভিডিও ছেড়ে দেন, সকালবেলা দেখবেন আপনার ফলোয়ার্স একদম ঝড়ের বেগে বাড়ছে। তো ওইটা তো ইজি। সো তারা কি করে, ওই ইজিটাকেই অনেক পিক করে। এটা না করলেও পারে। এখানে আমাদের ইন্ডাস্ট্রির রেপুটেশন নষ্ট হয়, যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এরকম কাজ, এরকম আর্টিস্ট, এরকম এগুলি ভাইরাল হয়, বাংলাদেশের পিপল রেগুলার অডিয়েন্স বেশি, সেটা আমার ভালো লাগে না। দেখি এবার নেক্সট কার নাম। এটা কি বাদ? না, এটা রেখে দেব। ওকে, দেখা যাক। ভয় লাগছে? ভয় তো লাগছে, কিছু বলতে হবে যাই না। আমাদের শো এর নামই সিক্রেট শো। ওকে, অপু বিশ্বাস আপুকে নিয়ে কি বলবো, আপু অনেক সিনিয়র, তার অনেক ক্যারিয়ারে অনেক ভালো ভালো কাজ আছে। সে যখন কাজ করেছে অনেক প্রফেশনালি কাজ করেছে। আমি আর্টিস্ট হিসেবেই বলছি, বিকজ আমি তাকে পার্সোনালি চিনি না। আর এখন যেহেতু আমি নিউ কামার, আমি হচ্ছে আমার যে সিনিয়র আর্টিস্ট, অবশ্যই তাদের কাজ দেখেই আমরা আঁকাবো। সো ওই জায়গা থেকে আপু অনেক সুইট। আর খারাপ দিক? খারাপ দিক আসলেও মানুষের সাথে না মিশলে খারাপ দিক বলা যায় না, কারণ মানুষ সবসময় ভালোটাই প্রেজেন্ট করে। দেখেন তো খারাপ দিক, এটা খারাপ দিক না। তাও যদি বলি যে আপু চাইলে যদি নিজেকে ওরকম ভাবে মেনটেন করতো বা হচ্ছে লাইফস্টাইলটা ওরকম ভাবে গুছিয়েতো, সো এখনো আপুর একটা যে স্টারডম থাকতো, অবশ্যই থাকতো, কজ শি ডিজার্ভ। দেখা যাক এবার লাস্ট কি আছে। বিদ্যা সিনহা মিম। ওকে, আচ্ছা, বিদ্যা সিনহা মিম আপু আমার অনেক পছন্দের।
সে তার কাজ আমার খুব ভালো লাগে। আচ্ছা আর এটা তার ভালো দিকটা হচ্ছে যে সে এখনো মানে নায়িকার যে আসলে নিজেকে সেলিব্রিটি বা নায়িকার যে একটা প্রেজেন্টেবল, আপু খুব প্রেজেন্টেবল, আর পার্সোনাল লাইফ নিয়ে এত বেশি মাখামাখি নাই, এটা হচ্ছে ভালো দিক। এই জিনিসটা খুব ভালো লাগে। আর খারাপ দিক? খারাপ দিক আসলেও খারাপ দিক বলতে পারছি না। আচ্ছা নেক্সট কাজ আসছে কবে আপনার বড় পর্দায়? ভেরি সুন আসছে, যেহেতু সিনেমাতে এন্ট্রি করেছি, সিনেমায় করার ইচ্ছা আচ্ছা সামনে। সো যখন হচ্ছে অফিশিয়ালি অ্যানাউন্স করতে পারবো সবার সামনে, তখন আপনাদের সাথে এসে তো আপু বিয়ে করছেন কবে? বিয়ে হ্যাঁ করবো ইনশাআল্লাহ, হুট করে কোনো একদিন করে ফেলবো। এটা হুট তো করে আসলে কবে? জানি না, এই যে কতদিন হতে পারে এটা জানি না, মানে কোনো প্ল্যান নাই? না, প্ল্যান হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, বয়ফ্রেন্ড কিংবা অন্য কেউ হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা আপু এখন একটা গান গান আপনার নিজের মুভির। ছোট আচ্ছা জানি আমার কণ্ঠ ভালো না, আচ্ছা আচ্ছা আমরা শুনবো। जिस्म से तेरी रूह तक उतर जाए हम, सांस निकले तेरी पर मर जाए हम। শেষ? বাহ খুব সুন্দর হয়েছে, সিরিয়াসলি খুব সুন্দর, খুব ভালো হয়েছে। গান শিখেছিলাম আমি। থ্যাংক ইউ, অনেক ভালো হয়েছে, অনেক মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ আপু, আপনার সাথে আজকে আড্ডা দিতে পেরে অনেক বেশি ভালো লাগলো, অনেক সিক্রেট জানা হয়ে গেল, একটু ভয় লাগছে, আশা করি আবার দেখা হবে নেক্সট কোন সাথে। আপনি কি আপনার দর্শকদের কিছু বলতে চান? হ্যালো এভরিওয়ান, সবার ক্ষেত্রে এটা বলতে চাই যে যেহেতু হচ্ছে দরদ সিনেমা দিয়ে আমার এন্ট্রি, আর সামনে আমি আরো ইনশাআল্লাহ নিজেকে প্রিপেয়ার করে আরো ভালো ভালো কাজ নিয়ে আসব। তার জন্য হচ্ছে দরকার আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন, যাতে আমি নিজেকে প্রস্তুত করে আরো ভালো কাজ নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত, অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো, অনেক সিক্রেট জানা হলো আপুর। আর দেখা হবে নেক্সট কোনো সেলিব্রিটির সাথে, ততক্ষণ চোখ রাখুন আমাদের সিক্রেট শোয়ের পর্দায়। আল্লাহ হাফেজ।